কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির 46তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা শর্ট রানে টোটাল কস্ট ফাংশন দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। শর্ট রান কস্ট ফাংশন বলতে কি বোঝায়? আমরা যখন আউটপুট ফাংশন বা প্রোডাকশন ফাংশন বলেছি, আমরা বলেছিলাম শর্ট রানে কিউ ইজ আ ফাংশন অফ লেবার ইনপুট। এখন আমরা যেহেতু কস্ট নিয়ে আলোচনা করছি, আমরা বলবো কি? আমরা বলবো কস্ট ইজ আ ফাংশন অফ আউটপুট, অর্থাৎ সি ইজ আ ফাংশন অফ কিউ। কেন? আমরা যত উৎপাদন করব, কিউ এর মান যত বাড়বে, আমাদের খরচ বা কস্ট তত বাড়তে থাকবে। টোটাল কস্ট নিয়ে যেহেতু আমরা এখন আলোচনা করছি, আমাদের প্রশ্ন জাগে টোটাল কস্টকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। টোটাল কস্টকে আমরা সংজ্ঞায়িত করতে পারি টোটাল কস্ট ইজ ইকুয়াল টু টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ফিক্সড কস্টকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করেছি? টোটাল ফিক্সড কস্ট হচ্ছে ফার্মের যে কস্ট বা খরচ বা ব্যয় উৎপাদন বা আউটপুটের সাথে সম্পর্কযুক্ত না। টোটাল ভেরিয়েবল কস্ট কি? টোটাল ভেরিয়েবল কস্টকে আমরা বলেছিলাম টোটাল অপারেটিং কস্ট, অর্থাৎ উৎপাদন যত করবে একটা ফার্ম, ভেরিয়েবল বা অপারেটিং কস্ট তত বাড়বে। এখন আমরা দেখি টোটাল কস্ট, টোটাল ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্টের মধ্যে সম্পর্কটা কী। আমরা যে লেভেলের আউটপুটই তৈরি করি না কেন, টোটাল ফিক্সড কস্ট সবসময় সমান থাকবে। তাহলে টিসি ইকুয়াল টু টিএফসি যোগ টিভিসি যদি আমরা লিখি, টিএফসি অর্থাৎ ফিক্সড কস্টটা যেহেতু সবসময় সমান থাকবে, আমরা এখন কি বলতে পারবো টোটাল কস্ট গ্রেটার দেন টোটাল ভেরিয়েবল কস্ট? এটা বলার উদ্দেশ্যটা কি? আমরা যখন গ্রাফে যাব, টিসি গ্রেটার দেন টিভিসি আমরা তো সমীকরণের মাধ্যমে লিখছি। গ্রাফে যখন উপস্থাপন করব, যেহেতু টিসিটা টিভিসি থেকে বড়, তার মানে গ্রাফে টিসি সব সময় টিভিসির উপরে থাকবে। আমরা এখন একটা টেবিল দেখি। এই টেবিলে আমরা কি দেখছি? প্রথম কলামে আমরা দেখছি আউটপুট কিউ, যার মান হচ্ছে 0, 1, 2, 3, 4। এরপর আমরা দেখছি টিএফসি টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট আউটপুটের সাথে সম্পর্কযুক্ত না। আমরা যে লেভেলের আউটপুটই তৈরি করি না কেন, টিএফসিটা সমান থাকবে। এখানে প্রত্যেক ঘরে আমরা দেখছি টিএফসির মান হচ্ছে 10। টিভিসি আউটপুটের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমরা যদি কোনো আউটপুট তৈরি না করি, আমাদের অপারেটিং কস্ট বা ভেরিয়েবল কস্ট শূন্য, তাহলে কিউ ইজ ইকুয়াল টু শূন্যতে টিভিসির মান শূন্য। কিন্তু আউটপুট যত তৈরি করব, টিভিসি তত বাড়তে থাকবে। কিভাবে বাড়ছে? আমরা যদি তৃতীয় কলমটা দেখি, কিউ ইজ ইকুয়াল টু 0-তে 0, কিউ ইজ ইকুয়াল টু 1-এ 10, কিউ ইজ ইকুয়াল টু 2-তে 8, কিউ ইজ ইকুয়াল টু 3-তে 13, কিউ ইজ ইকুয়াল টু 4-এ 26। এর পরের কলামটা, চতুর্থ কলামে আমরা কি দেখছি? টোটাল কস্ট। এখানে বোঝাই যাচ্ছে টোটাল কস্ট হচ্ছে কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3-এর যোগফল। তাহলে আমরা টোটাল কস্ট কী পাচ্ছি? 10, 20, 18, 23, 35। আমাদের আউটপুট 0, 1, 2, 3, 4 এভাবে যে বাড়ছে। সর্বশেষ যে কলামটা আমরা দেখছি, সেখানে আমরা কি বলছি? টিসি মাইনাস টিভিসি কত? প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টিসি মাইনাস টিভিসি 10। এই 10টা কি? এই 10টা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। এই সারণীটা সর্বশেষ কলমটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন গ্রাফে একটা মজার সম্পর্ক দেখব। আমরা এখন যে গ্রাফটা দেখছি, সেখানে আমাদের এক্স অ্যাক্সিসে আউটপুট আছে কিউ, ওয়াই অ্যাক্সিস হচ্ছে টোটাল কস্ট ফাংশনস, অর্থাৎ টিসি, টিএফসি, টিভিসি। আমরা বলেছি টিএফসির মান হচ্ছে 10। আউটপুট যতই বাড়ুক, টিএফসি সমান থাকবে। তাহলে 10 পয়েন্ট থেকে আমরা যে সরলরেখাটা দেখছি, সেটা অবশ্যই এক্স অ্যাক্সিসের প্যারালাল বা সমান্তরাল হবে, এবং এটাই হচ্ছে আমাদের টিএফসি ফাংশন। এখন আমরা ভেরিয়েবল কস্ট প্লট করার চেষ্টা করব।
যখন আউটপুট শূন্য, ভেরিয়েবল বা অপারেটিং কস্ট শূন্য, সুতরাং টিভিসি অবশ্যই মূল বিন্দু থেকে শুরু হবে। এরপরে আমরা 1 করলে দেখা যাচ্ছে টিভিসি 10, 2 করলে টিভিসি হচ্ছে 8, তারপর 3 ইউনিট যদি আমরা তৈরি করি টিভিসি হচ্ছে 13, অ্যান্ড 4 ইউনিটস যদি তৈরি করি টিভিসি হচ্ছে 26। টিসি আমরা কি বলেছি? টিসি বা টোটাল কস্ট ফাংশনটা অবশ্যই টিভিসি বা টোটাল ভেরিয়েবল কস্টের চেয়ে বড় হবে। গ্রাফে তাহলে কী হবে? টোটাল কস্ট ফাংশনটা অবশ্যই মূল বিন্দু থেকে উপরে থাকতে হবে যদি টিসি গ্রেটার দ্যান টিভিসি হয়। দেখা যাক তো কী হয়। আমাদের দেখা যাচ্ছে এখানে আউটপুট যখন শূন্য, টোটাল কস্ট হচ্ছে শুধুমাত্র টোটাল ফিক্সড কস্ট, তাহলে 10 থেকে টোটাল কস্ট টিসি ফাংশনটা শুরু হবে। একইভাবে যখন কিউ ইজ ইকুয়াল টু 1, টোটাল কস্ট হচ্ছে 20, কিউ ইজ ইকুয়াল টু 2, টোটাল কস্ট হচ্ছে 18, কিউ ইজ ইকুয়াল টু 3, টোটাল কস্ট হচ্ছে 23। আক্ষরিক অর্থে আমরা এখন দেখছি টিভিসি এবং টিসি এই দুটো লাইন বা এই রেখা দুটা সমান্তরাল। সমান্তরাল দুটো কার্ভের বৈশিষ্ট্য কি? এক্স অ্যাক্সিস বা রেফারেন্স অ্যাক্সিসে মান যতই বাড়ুক না কেন দুটোর মধ্যে ডিস্টেন্সটা সমান থাকবে। এখন আমরা আমাদের আগের সারণীতে ফিরে যাই। আগের সারণীতে আমরা কি দেখছি? কিউ যখন 2, তখন টোটাল কস্ট হচ্ছে 18, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 8। তাহলে এদের ডিস্টেন্সটা কত? এদের ডিস্টেন্স হচ্ছে 10, যেটা কিনা আমাদের টোটাল ফিক্সড কস্ট। একইভাবে কিউ যখন 3, তখন কি টোটাল কস্ট হচ্ছে 23, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 13। গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে 10। 10টা আক্ষরিক অর্থে টোটাল ফিক্সড কস্ট। আমাদের গ্রাফে এখন আমরা আবার আসি। গ্রাফে আমরা কি দেখছি? Q2-তে টোটাল কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্টের যে গ্যাপটা আমরা দেখছি, এই গ্যাপটার মান হচ্ছে 10। তার মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট গ্যাপ। একইভাবে কিউ ইজ ইকুয়াল টু 3-তেও যখন আমরা দেখছি টিসি এবং টিভিসির যে গ্যাপটা দেখছি, এটার মান হচ্ছে 10। তার মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্টের সমান। অর্থাৎ টিসি এবং টিভিসি একে অপরের সমান্তরাল। টিসিটা অবশ্যই উপরে থাকবে। কেন? আমরা জানি টিসি গ্রেটার দ্যান টিভিসি। এই হলো আমাদের টোটাল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট আর টোটাল ফিক্সড কস্টের গ্রাফ। আমরা আমাদের অ্যানালিসিস বা বিশ্লেষণে সাধারণত টোটাল ফাংশন ব্যবহার করি না, আমরা পার ইউনিট ফাংশন ব্যবহার করি। এই পার ইউনিট ফাংশন দুভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাভারেজ ফাংশন, আরেকটা হচ্ছে মার্জিনাল ফাংশন। তাহলে আমরা টোটাল কস্ট থেকে এখন আমরা অ্যাভারেজ কস্টগুলো হিসাব করি। আমাদের টোটাল কস্টের সমীকরণটা আমরা জানি, টিসি সমান সমান টিএফসি যোগ টিভিসি। আমরা যদি অ্যাভারেজ করতে চাই, আমরা অ্যাভারেজ কিসের সাপেক্ষে করব? যেহেতু কস্ট ইজ আ ফাংশন অফ আউটপুট কিউ, সুতরাং আমাদের অ্যাভারেজটা কিউ এর সাপেক্ষে হবে। তাহলে টিসির অ্যাভারেজ যদি এটিসি অ্যাভারেজ টোটাল কস্ট হয়, অ্যাভারেজ টোটাল কস্ট হবে কি? টিসি ডিভাইডেড বাই কিউ। একইভাবে টোটাল ফিক্সড কস্ট থেকে যদি আমরা অ্যাভারেজ ফিক্সড কস্ট বের করতে চাই, আমরা কি করব? এএফসি সমান সমান টিএফসি ডিভাইডেড বাই কিউ। এবং আমাদের শেষ কম্পোনেন্টটা কি? টোটাল ভেরিয়েবল কস্ট। এইখান থেকে যদি আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বের করতে চাই, তাহলে কি হবে? তাহলে আমরা ভিসি, এটাকে আমরা কি লিখব? টিভিসি ডিভাইডেড বাই কিউ। তাহলে এখন আমাদের অ্যাভারেজ ফাংশনটা কি? অ্যাভারেজ ফাংশন হচ্ছে এটিসি সমান সমান এএফসি যোগ এভিসি। আমাদের সমীকরণের ডান দিকে দুটো কম্পোনেন্ট, এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট আর এভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আমরা এএফসি অর্থাৎ অ্যাভারেজ ফিক্সড কস্টটা আগে দেখি। আমরা বলেছি টোটাল ফিক্সড কস্ট কনস্ট্যান্ট, কারণ টোটাল ফিক্সড কস্টের সাথে আউটপুটের কোনো সম্পর্ক নাই। কিউ যদি 0 হয়, টোটাল ফিক্সড কস্ট যা হবে, কিউ গ্রেটার দেন 0, কিউ ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু 2 এটসেট্রা হলে টিএফসি সমান থাকবে।
কিন্তু আমরা যখন অ্যাভারেজ ফাংশনটা বের করব পার ইউনিট ফাংশন, তখন কি হচ্ছে, আমরা বলছি অ্যাভারেজ ফিক্সড কস্ট সমান সমান টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কিউ। তাহলে কি হবে, কিউ এর মান 1 থেকে যখন 2-তে যাবে অ্যাভারেজ ফিক্সড কস্ট কমে যাবে, 2 থেকে যখন 3-এ যাবে আবার কমে যাবে, অর্থাৎ কিউ এর মান যত বাড়তে থাকবে অ্যাভারেজ ফিক্সড কস্ট তত কমতে থাকবে। গ্রাফে যাওয়ার আগে কিউটা আমাদের কোন জায়গায় আছে, কিউটা আছে আমাদের এক্স অ্যাক্সিসে। তাহলে কিউ এর মান যত বাড়তে থাকবে অ্যাভারেজ ফিক্সড কস্টের ফাংশনটা এক্স অ্যাক্সিস অর্থাৎ কোয়ান্টিটি অ্যাক্সিসের কাছাকাছি আসবে। এই ধরনের ফাংশনকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই ধরনের ফাংশনের একটা বিশেষ গুণ থাকে, এটাকে বলা হয় অ্যাসিমটটিক। অ্যাসিমটটিক কি? অ্যাসিমটটিক হচ্ছে, আমরা যদি আমাদের রেফারেন্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এখন, এবং এই এক্স অ্যাক্সিসের ভেরিয়েবলটার নাম দিয়েছি আমরা কিউ। কিউ এর মান যত বাড়তে থাকবে অ্যাভারেজ ফিক্সড কস্টের ফাংশনটা কিউ কাছাকাছি আসবে, কিন্তু কোনো দিন ছুবে না। ছুবে থিওরিটিক্যালি তখনই যদি কিউ এর মান ইনফিনিটি হয়। কেন? কারণ আমরা অ্যাভারেজ ফিক্সড কস্ট কীভাবে সংজ্ঞায়িত করেছি, আমরা বলেছি অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কিউ। তাহলে শূন্য কখন হবে? কিউ যদি ইনফিনিটি হয়। অ্যাভারেজ ফিক্সড কস্টের গ্রাফ দেখার আগে আমরা সারণী দেখি। সারণীটা হচ্ছে, প্রথম কলামে আমাদের আউটপুট কিউ, কিউ এর মান ওই আগের মতোই 0, 1, 2, 3, 4। সেকেন্ড কলামে হচ্ছে আমাদের টোটাল ফিক্সড কস্ট, এবং আমরা বলেছি টোটাল ফিক্সড কস্ট কনস্ট্যান্ট, আউটপুটের মাত্রা যাই হোক না কেন তার মান হচ্ছে 10। এখন সর্বশেষ যে কলামটা আছে আমাদের অ্যাভারেজ ফিক্সড কস্ট, এটা আমরা হিসাব করি। তো এখানে দেখছি কিউ এর মান যখন 0 আনডিফাইন্ড, এটা আমরা পাবো না, কিন্তু কিউ এর মান যখন 1 অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 10, কিউ এর মান যখন 2 অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 5, কিউ এর মান যখন 3 অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 3.3, কিউ এর মান যখন 4 অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 2.5। অর্থাৎ কিউ এর মান বাড়ছে, অ্যাভারেজ ফিক্সড কস্টও কমে যাচ্ছে। এখন আমরা গ্রাফটা দেখি। গ্রাফটাতে আমাদের ওয়াই অক্ষে হচ্ছে আমরা কি লিখছি, এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট, এক্স অ্যাক্সিসে আমাদের আউটপুট। তাহলে আগের সারণী থেকে যদি আমরা দেখি, কিউ ইজ ইকুয়াল টু 1 হলে আমাদের কত, এএফসি হচ্ছে 10, কিউ ইজ ইকুয়াল টু 2 হলে আমাদের এএফসি হচ্ছে 5, কিউ ইজ ইকুয়াল টু 3 হলে এএফসি হচ্ছে 3.3, কিউ ইজ ইকুয়াল টু 4 হলে এএফসি হচ্ছে 2.5। অর্থাৎ কিউ এর মান যত বাড়ছে এএফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট তত কমছে। এখন এই অ্যাভারেজ ফিক্সড কস্টের প্রয়োগ আমরা সাধারণত দেখি না, আমরা সাধারণত দেখি অ্যাভারেজ টোটাল কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। কিন্তু অ্যাভারেজ ফিক্সড কস্টের একটা প্রভাব থেকে যাবে আমরা যে লেভেলের আউটপুটই তৈরি করি না কেন। টোটাল কস্ট আমরা কিভাবে ডিফাইন করেছি? টোটাল কস্ট হচ্ছে টিসি ইজ ইকুয়াল টু এফসি প্লাস ভিসি বা টিএফসি যোগ টিভিসি। এখন দুই পক্ষেই যদি আমরা অ্যাভারেজ বের করি তাহলে আমাদের কি হবে, অ্যাভারেজ টোটাল কস্ট হবে তখন অ্যাভারেজ ফিক্সড কস্ট যোগ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আগের গ্রাফে এবং আগের সারণীতে আমরা দেখেছি কিউ এর মান যাই হোক না কেন অ্যাভারেজ ফিক্সড কস্ট কমে যাচ্ছে ঠিকই, কিন্তু কোনো দিন শূন্য হবে না। তাহলে অ্যাভারেজ ফিক্সড কস্ট সবসময় গ্রেটার দেন 0 হবে। তাহলে আমাদের সমীকরণ আবার ফিরে যাই, এটিসি ইজ ইকুয়াল টু এএফসি যোগ এভিসি। অ্যাভারেজ ফিক্সড কস্ট যদি সবসময় শূন্যর চেয়ে বড় হয়েই থাকে তাহলে আমরা এখন কি লিখতে পারি, এটিসি গ্রেটার দেন এভিসি। ঠিক আছে, এখন এটা গ্রাফে কি হবে, গ্রাফে হবে কিউ এর মাত্রা যাই হোক না কেন অ্যাভারেজ টোটাল কস্ট ফাংশনটা অবশ্যই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ফাংশনের উপরে থাকবে। এটার মর্মার্থ আরও ক্লিয়ার হবে পরে, কিন্তু এখন আমরা এটিসি এবং এভিসি এই দুটো ফাংশন দেখি। আমরা এখন যে সারণীটা দেখছি এই সারণীর প্রথম কলামে আমাদের কিউ আছে, সেকেন্ড কলামে টোটাল ভেরিয়েবল কস্ট, তারপরে কলামে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট,
টোটাল ভেরিয়েবল কস্ট থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আমরা কীভাবে বের করেছি, কিউ এর মান বেড়ে যাবে, আমরা কিউ ওই পার্টিকুলার কিউ দিয়ে টোটাল ভেরিয়েবল কস্টকে ভাগ করলে আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট পাবো। এরপরে দুটো কলামে আমরা কি দেখছি, টোটাল কস্ট। টোটাল কস্ট যাই থাকুক না কেন, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আমরা কীভাবে পাবো, একইভাবে কিউ এর মান যত বাড়তে থাকবে ওই প্রত্যেকটা কিউ এর মান দিয়ে টোটাল কস্টকে ভাগ করলে আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট পাবো। এখন দেখা যাক, আমরা যেহেতু এভিসি আর এটিসি এই দুটো ক্যালকুলেট করতে চাই, আমরা তৃতীয় কলাম আর পঞ্চম কলাম এই দুটো কলাম দেখি। তৃতীয় কলামে আমরা কি দেখছি, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কিউ ইজ ইকুয়াল টু 1 থেকে কিউ ইজ ইকুয়াল টু 2-তে পড়ে যাচ্ছে। তারপরে যখন কিউ ইজ ইকুয়াল টু 3 হচ্ছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আস্তে আস্তে বাড়ছে। কিউ ইজ ইকুয়াল টু 3-তে কত আসছে, 4.33, কিউ ইজ ইকুয়াল টু 4-এ কত আসছে, 6.5। এই একই ফেনমিনান আমরা সর্বশেষ কলামেও দেখছি। অ্যাভারেজ টোটাল কস্ট প্রথমে 20 দেখছি কিউ ইজ ইকুয়াল টু 1-এ, তারপর কমে গেছে 9 হচ্ছে, আরেকটু কমছে 7.67 হচ্ছে তখন কিউ ইজ ইকুয়াল টু 3। এরপর কিউ ইজ ইকুয়াল টু 4 যখন হচ্ছে তখন কি হচ্ছে, তখন অ্যাভারেজ টোটাল কস্টটা বেড়ে যাচ্ছে। আমাদের অবজারভেশন কয়েকটা। এক, আমরা বারবার বলেছি অ্যাভারেজ টোটাল কস্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বড় হবে। তাহলে আমরা কলাম 3 এবং কলাম 5 এই দুটো কলাম যদি তুলনা করি তাহলে কী হবে, দেখা যাক তো, প্রতিটা কিউতে অ্যাভারেজ টোটাল কস্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বড়। আমাদের দ্বিতীয় অবজারভেশন কি, আমাদের দ্বিতীয় অবজারভেশন হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্টই হোক আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্টই হোক, প্রথমে কমছে তারপর বেড়ে যাচ্ছে। কেন কমে, আমরা আগের অনেকগুলো পর্বে প্রথমে বলেছি যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে ইনিশিয়াল একক বা ইউনিটগুলো অনেক বেশি প্রোডাক্টিভ হয়, কিন্তু সব কিছুর একটা ক্যাপাসিটি আছে। এরপরে আউটপুটগুলো যে আমরা বানাবো ইনক্রিমেন্টালি, আমাদের ওই আউটপুটের এককগুলো আগের মতো প্রোডাক্টিভ হবে না। তাহলে আমরা জাস্ট একটা ভিজুয়ালাইজ করি, সেটা হচ্ছে কস্ট, যে কস্টই হোক না কেন ইনিশিয়ালি খুবই প্রোডাক্টিভ, তাহলে আমাদের কমে যাবে। তারপর আমরা যখন একটা নির্দিষ্ট পয়েন্টে আসবো তখন দেখা যাবে আর আমরা প্রোডাক্টিভ থাকতে পারছি না, তখন আমাদের পরবর্তী আউটপুটগুলো আস্তে আস্তে বাড়বে। এখান থেকে কি পাচ্ছি আমরা এই লজিক থেকে, আমাদের অ্যাভারেজ টোটাল কস্ট আমাদের অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এই ফাংশন দুটো ইউ শেপড হবে। এটা উদাহরণ আমরা দিয়েছি অনেকবার। সকালবেলা আমরা যে পরিমাণ প্রোডাক্টিভ থাকি, দিন যত গড়াতে থাকে আমরা তত প্রোডাক্টিভ থাকি না, শিক্ষার্থীরাও থাকে না, আমরা শিক্ষকরাও থাকি না দিনের শেষের ভাগে। এখন তাহলে আমরা এই কনসেপ্টের ভিত্তিতে আমরা গ্রাফ দেখি। এখন যে গ্রাফটা দেখছি আমরা, এক্স অ্যাক্সিসে আউটপুট আছে 1, 2, 3, 4, ওয়াই অ্যাক্সিসে আমাদের পার ইউনিট কস্ট আছে। এই পার ইউনিট কস্ট দুটো কি, এটিসি অ্যাভারেজ টোটাল কস্ট আর এভিসি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এখন তাহলে আমরা দেখি, আমরা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আগে দেখি। আমরা যখন 1 দেখছি কিউ এর মান, তখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে 10। 2 যখন দেখছি কিউ এর মান, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মান হচ্ছে 4। 3 যখন দেখছি 4.33। 4 যখন দেখছি কিউ এর মান, অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মান হচ্ছে 6.5। একই প্রিন্সিপালে আমরা যদি এটিসি অ্যাভারেজ টোটাল কস্ট প্লট করি, তাহলে দেখা যাবে অ্যাভারেজ টোটাল কস্ট প্রতিটা কিউ এর ক্ষেত্রে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে উপরে থাকবে। কেন, অ্যাভারেজ টোটাল কস্ট যেহেতু অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বড়, তা আমরা যখন গ্রাফে প্লট করব অবশ্যই অ্যাভারেজ টোটাল কস্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের উপরে থাকবে। আরেকটা কি দেখছি আমরা এই গ্রাফে আমরা আরেকটা জিনিস দেখছি যে দুটো গ্রাফই হচ্ছে ইউ শেপড। লজিকটা খুবই সিম্পল ছিল, ডিমিনিশিং রিটার্নস বা ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। ইনিশিয়াল এককগুলো প্রোডাক্টিভ হবে, একটা নির্দিষ্ট পয়েন্টে আসার পরে দেখা যাবে আর প্রোডাক্টিভ থাকছে না, তো আমরা যদি আরও আউটপুট তৈরি করতে চাই
পরবর্তী এককগুলো কম প্রোডাক্টিভ হবে। তাহলে ইউ শেপ যেহেতু দেখছি আমরা, কি হচ্ছে, এভিসির মিনিমাম একটা দেখছি, একইভাবে এটিসির মিনিমাম দেখছি। এই দুটো মিনিমাম, অ্যাভারেজ টোটাল কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমামটা, এই দুটো আমরা পরবর্তীকালে যখন আমরা প্রফিট আলোচনা করব তখন আমরা দেখব এই দুটো মিনিমাম একটা ভালো মর্মার্থ প্রদর্শন করবে। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।